আজকে বর্ণনা করব ইন্দোনেশিয়ার এমন একটি মুভি যে মুভিতে একটি মেয়ে নিজেকে সুন্দর করার জন্য গভীর রাতে কবর খুঁড়ে খুঁজতে থাকে লম্বা চুলওয়ালা একটি লাশ। আর এই কালো জাদুর ফলে সে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে চলেছে সেটা সে নিজেও জানত না। সম্প্রতি আমি এই গল্পটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে মুভিটি দেখে আসতে পারেন। গল্পটি শুরু হয় একটি কবরস্থান থেকে, যেখানে একজন একটি লাশ কবর থেকে টেনে বের করছিল। লাশটিকে দেখে মনে হচ্ছিল অল্প কিছু সময় হয়েছে একে দাফন করা। এরপর মেয়েটি সেই লাশের কিছু চুল কেটে নেয়। এর পরের দৃশ্যে আমরা খুব সুন্দর একটি পরিবার দেখতে পাই। এই দম্পতির একটি মেয়ে ছিল, তারা খুব আনন্দে জীবন কাটাচ্ছিল। এরই মাঝে আমরা লক্ষ্য করি ওই বাড়ির বাইরে থেকে একটি মেয়ে তাদেরকে গভীরভাবে দেখছিল। বাড়ির ভেতরের লোকটি তাকে দেখার জন্য বাইরে আসে, কিন্তু এতক্ষণে মেয়েটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা কবরে দুজন কর্মীকে দেখি। তারা কবরস্থান পরিষ্কার করতে এসে দেখে যে কে যেন একটি কবর খুঁড়েছে, আর তার ভেতরে লাশ ছিল না। লাশ চুরি হওয়ার দেখে তারা দুজনই ভয় পেয়ে যায়। তারা দ্রুত আশেপাশে খুঁজতে থাকে যে লাশটি এখানে আছে কিনা। অবশেষে কিছুক্ষণ খুঁজতেই তারা সেই লাশটি দেখতে পায়, যেটা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। অন্যদিকে আমরা সাইদা নামের একটি মেয়েকে দেখি, যে বাজারে এসে খাবারের জন্য কিছু কিনছিল। এখানে দেখা যায় সাইদার মুখের ভিতরে জন্মের পর থেকেই একটি চিহ্ন ছিল, আর সে সবসময় সেই দাগটি ঢেকে রাখত। মুখের ভিতরে এই দাগের জন্যই আশেপাশের অনেকেই তাকে কুৎসিত বলে উপহাস করত। বাড়ি ফেরার পথে হঠাৎ একটি বাইক তার সামনে চলে আসে, যে সাইদাকে দেখে সেখানে থামে। যদি সে বাইকটি না থামাতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারত। ছেলেটির নাম হলো আদিত, আর সে সাইদাকে ভালোভাবেই চিনত। সাইদাও তাকে একটু পছন্দ করত। সাইদা তার কাছে ক্ষমা চায় যে সে হঠাৎ করে বাইকের সামনে চলে এসেছে, কিন্তু এমনটা মোটেও ছিল না। এমনকি সে এটাও বলে যে আদিতের সাথে দেখা হয়ে সে অনেক খুশি। এ কথা শুনে আদিত হাসতে থাকে। উল্টো সে বলতে থাকে যে নিজের চেহারা কখনো আয়নায় দেখেছ? তোমাকে দেখে আমার ঘৃণা করে। তোমার আমার মিলন কখনোই হবে না, আর তোমার জানা উচিত আমি কোথায় আর তুমি কোথায়। এটা বলে সে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এমন তিরস্কারের কথা শুনে সাইদার মন খুবই খারাপ হয়ে যায়, এমনকি সে রেগেও যায়। এরপরের দৃশ্যে আমরা সেই মেয়েটিকে দেখি, যার নাম হলো মায়রা। মায়রা আসলে সাইদার পরিবারের একজন। এখানে লোকগুলো তাকে উপহাস করতে থাকে, কেননা সাইদার পুরো পরিবারকে গ্রামের লোকেরা অদ্ভুত মনে করত। এরপর মায়রা বাড়িতে আসে, যেখানে সাইদাও ছিল। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে মায়রা তার প্রেমিক আল্লুর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে সে তো আগে থেকে বিবাহিত। গল্পের প্রথম দিকে আমরা যে দম্পতিকে দেখেছিলাম সেই স্ত্রী এবং সন্তানের সাথেই ছিল আল্লু। ওদিকে গ্রামের প্রধানকে আমরা দেখি, যিনি গ্রামের লোকজনদেরকে সাথে করে নিয়ে কবর থেকে ওঠানো সেই লাশটিকে পুনরায় দাফন করে। এরপরে রাতে আমরা দেখি সাইদা একজন কবিরাজের কাছে। সে তার সাথে একটি রিচুয়াল করছিল। কবিরাজ তাকে জানায় যে এই রিচুয়ালের কারণে তাকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু সাইদা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এরপর শুরু হয় এক ধরনের রিচুয়াল, যেটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই সাইদার মুখে থেকে দাগগুলো একদমই যেন উধাও হয়ে যায়। অর্থাৎ সে কালো জাদু ব্যবহার করে নিজেকে সুন্দরী করে তুলেছে। আসলে গল্পের শুরুতে যে ওই লাশটির চুল কেটেছিল সে সাইদা ছিল, আর এই রিচুয়ালগুলো সে সুন্দর হওয়ার জন্যই করেছে। এরপর সাইদা আয়নায় নিজের চেহারা দেখে অনেক খুশি হয়। পরের দিন আমরা আদিতের বাবাকে দেখি, যে ছিল এই গ্রামের প্রধান। সে বাড়ি এসে তার স্ত্রীর সাথে কথা বলে, যেখানে সে অনেক চিন্তা করছিল। আর তার চিন্তার কারণ হলো কবর থেকে লাশ উঠানোর বিষয়টি। তার স্ত্রীও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল। তারা এটাও জানতে পেরেছিল যে ওই লাশটি বের করে তার চুল কেটে নেওয়া হয়েছে, যেটা কালো জাদুর জন্য ব্যবহার করা হয়। এরই মাঝে আদিত সেখানে আসে, যে বাইরে বের হচ্ছিল। তার বাবা মা তাকে বাইরে যেতে নিষেধ করে, আর বলে গ্রাম মোটেও এখন সুরক্ষিত নয়। এমনকি লাশের মাথা থেকে চুল চুরি হওয়ার ব্যাপারটিও তাকে জানায়। কিন্তু আদিত তাদের কোনো কথা না শুনে উল্টো প্র্যাঙ্ক করেছে এটা বলে বাইরে বেরিয়ে যায়, কেননা সে বিষয়গুলো আর কুসংস্কার মোটেও বিশ্বাস করত না। এদিকে আমরা গ্রামে কিছু ছেলেদেরকে একসাথে বসে কথা বলতে দেখি। তারা ওই লাশের ব্যাপারে কথা বলছিল। আসলে বিষয়টি পুরো গ্রামের মানুষই জানতে পেরেছে, আর সবাই এটাও জানতো যে ওই লাশের চুলও কেটে নেওয়া হয়েছিল। তখনই তাদের সামনে দিয়ে খুবই সুন্দরী একটি মেয়ে যায়, যেটা সাইদা ছিল। তারা তাকে প্রথমে চিনতেই পারছিল না,
কিন্তু ভালো করে লক্ষ্য করলে তারা বুঝতে পারে এটা তো তাদের গ্রামের সেই কুৎসিত মেয়ে সায়দা। এমনকি তারা তাকে পেছন থেকে নাম ধরে ডেকে কনফার্ম হয়। ছেলেদের চোখ কপালে উঠে যায়, কেননা সায়দা এত সুন্দর হলো কিভাবে। এ সময় আদিত সেখানে আসে। তারা মূলত আদিতের বন্ধু। আদিতকে দেখে তারা সায়দার ব্যাপারে তাকে বলে। আদিত তাদের কথা শুনে হাসতে থাকে আর বলতে থাকে, সায়দার মতো মেয়ে যদি সুন্দর হতে চায় তাহলে তাদেরকে দূর কোরিয়ায় গিয়ে প্লাস্টিক সার্জারি করতে হবে, তাছাড়া এই জগতে তাদের সুন্দর হওয়া সম্ভব নয়। কিন্তু বন্ধুগুলো তাকে পুরো বিশ্বাসের সাথে বলছিল যে সায়দা অসম্ভব সুন্দর হয়ে গেছে, এমনকি তার মুখে কোনো দাগ নেই। ওদিকে আমরা মায়রাকে দেখি যে একা বসে একটি পুতুলের চুল আঁচড়াচ্ছিল, আর পুতুলের চুলগুলো অনেক বড় ছিল। তখন সায়দা বাড়ি ফিরে আসে, যে অনেক খুশি ছিল। মায়রা তাকে জিজ্ঞাসা করে যে এত খুশি কেন। সায়দা জানে যে এর আগে যারা তাকে উপহাস করত, এখন তারাই তার সৌন্দর্য দেখে যেন মাতাল হয়ে যাচ্ছে। এটা শুনে মায়রা অনেক খুশি হয়। মায়রা জিজ্ঞাসা করে, আদিতের খবর কি, সে কি তোমাকে দেখেছে? সায়দা বলে যে এখনো পর্যন্ত দেখেনি, তবে সে নিজে থেকেই আমার কাছে আসবে। এই আলোচনাগুলি চলছিল, তখন আদিত সোজাসুজি সায়দার বাড়িতে এসে তাকে ডাকতে থাকে। আসলে সে জানতে চায় তার বন্ধুকে সত্যি কথা বলেছে, সায়দা কিভাবে সুন্দর হতে পারে। তার ডাক শুনে মায়রা বলে, যাও, তোমার সুযোগ চলে এসেছে। তখন সায়দা দরজা খুলে। সায়দার সৌন্দর্য দেখে আদিতের পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এটাই কি সায়দা। সে জিজ্ঞাসা করে, তুমি কি সায়দা? সায়দা বলে, হ্যাঁ। এটা শুনে আদিত যেন বিশ্বাসই করতে পারছিল না। সে তার সাথে কথা বলতে বলতে তোতলাতে শুরু করে। আসলে তার সৌন্দর্যের সামনে সে তার কনফিডেন্স হারিয়ে ফেলছিল। সায়দা তাকে বলে, আমার যখন চেহারা ভালো ছিল না তখন তুমি আমাকে উপহাস করতে, যার জন্য আদিত তার কাছে ক্ষমা চায় আর বলে সে এখন তাকে ভালোবাসতে শুরু করেছে, এমনকি সে তাকে বিয়েও করতে চায়। এটা শুনে সায়দা জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত? আদিত বলে সে সব কিছু করতে পারবে তাকে বিয়ে করার জন্য। সায়দা বলে, আমাকে বিয়ে করতে হলে আমার কিছু শর্ত মেনে নিতে হবে। আদিত যেন তার সব শর্তই মেনে নিতে চায়। এরপর সে সোজা তার বাবা মার কাছে চলে যায় বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তার কথা শুনেও বাবা মা খুবই খুশি হয়, কেননা অনেক দিন ধরেই তারা চাচ্ছিল তার ছেলে যেন বিয়ে করে। যেহেতু তার ছেলে কাউকে পছন্দ করেছে, তাই তার মা জিজ্ঞাসা করে মেয়েটিকে। সে বলে যে সায়দাকে বিয়ে করবে। আর সায়দার নাম শোনা মাত্রই বাবা মা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আদিতের বাবা সোজাসুজি বলে দেয় সায়দার সাথে তারা মোটেও বিয়ে দেবে না। এখানে মূলত তারা সায়দার জন্য বিয়ে বন্ধ করেনি, তারা এই বিয়ে দিতে চায় না কারণ সায়দার বাবা, কেননা পুরো গ্রাম জানতো যে সায়দার বাবা কিভাবে মারা গিয়েছিল। কিন্তু আদিতের মাথায় যেন সায়দার কথাই ঘুরপাক খাচ্ছিল। সায়দার সৌন্দর্য যেন আদিতকে বশ করে নিয়েছে, আর সে বলে যদি বিয়ে করতে হয় তাহলে সায়দাকে বিয়ে করব। কিন্তু তার বাবা সোজাসুজি নিষেধ করে বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে সায়দা মায়রার কাছে আসে। মায়রা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আদিতকে চাও? এতে সায়দা বলে, দেখা যাক কি হয়। মায়রা কান্না করে সায়দাকে বলতে থাকে যে সে যাকে ভালোবাসতো সে আগে থেকে বিবাহিত। আসলে আল্লু মায়রার সাথে ভালোবাসার নাটক করেছিল, কিন্তু মায়রা এটা জানতো না যে সে আগে থেকে বিবাহিত, এমনকি তার একটি মেয়েও আছে। এই কথাগুলো শুনে সায়দার মোটেও ভালো লাগে না। এর পরের দৃশ্যে আমরা দেখি আদিত সায়রার কাছে টাকা নিয়ে এসেছিল আর বলছিল যে এই টাকাগুলো তাদের বিয়ের জন্য। কিন্তু সায়দার কাছে টাকাগুলো খুবই কম মনে হচ্ছিল। সে বলে, এতটুকু টাকায় কি হবে? আর যদি সে আরো টাকা না নিয়ে আসতে পারে তাহলে অন্য কাউকে যেন বিয়ে করে, কেননা সে এটা চাচ্ছিল না যে তাদের বিয়ে সাধারণ বিয়ে হোক। এটা শুনে আদিত বলে যে এই টাকাগুলো তো জিনিসপত্র কেনা, আর কালকে যখন তাদের বিয়ে হবে তখন এর থেকেও 5 গুণ বেশি টাকা সে নিয়ে আসবে। কিন্তু সে এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবে? আসলে সে তার মায়ের সকল গয়না বিক্রি করতে চাচ্ছিল, এমনকি বাড়িতে রাখা সকল টাকাও সে চুরি করতে যাচ্ছিল। অন্যদিকে আদিতের মা অনেক চিন্তায় পড়ে যায়, কেননা তাদের বাড়িতে রাখা সকল গহনা টাকা সেখানে ছিল না। আর সে তার স্বামী অর্থাৎ গ্রামের প্রধানকে জানায়, আর তিনি এগুলো শুনে বলতে থাকে যে এসব তাদের নিজেদের কেউই করেছে। এরই মাঝে আদিত সেখানে চলে আসে, আর তার বাবা আদিতকে সন্দেহ করছিল। কিন্তু আদিত বলে তার বাবার কাছে এর কোনো প্রমাণ নেই যে এগুলো সে করেছে। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যার জন্য আদিতের বাবা তাকে মারতে চলে আসে, কিন্তু আদিতের মা তাকে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা সায়দার বাড়ি দেখি, যেখানে একটি মেয়ে সায়দার বাড়িতে আসছিল, কিন্তু মায়েরা তাকে থামিয়ে দেয়। আসলে ওই মেয়েটি মায়ের স্টুডেন্ট, যাকে মায়েরা নাচ শেখাতো। এ সময় আমরা সায়দার ছোটবেলার একটি দৃশ্য দেখি। সে সময় সে সাইকেল চালাচ্ছিল, কিন্তু অসাবধানতাবশত তার সাথে একজন মহিলার সাথে ধাক্কা লাগে, আর সেই মহিলার টব নিচে পড়ে ভেঙে যায়, যার জন্য মহিলাটি অনেক রেগে যায়। আর সে ছোট সায়দাকে ধাক্কা দেয়, আর সে সোজা গিয়ে পড়ে সে ভাঙা টবের উপরে।
যার জন্য তার মুখে ভয়ঙ্কর ক্ষত তৈরি হয়, আর এই ক্ষত থেকেই তার মুখে পুচ্ছের দাগ তৈরি হয়ে গিয়েছিল। বর্তমানে আমরা সেই মহিলাকে দেখি যে এখন নুডলস খাচ্ছিল, কিন্তু তার খাবার হঠাৎ করে যেন পোকায় পরিণত হয়, যেটা দেখে সে সাথে সাথে সেটি ফেলে দেয়। এ সময় আমরা সায়দাকে দেখি যে ওই কবিরাজের কাছে ছিল, আর সে কোন এক কালো জাদু করছিল। তারা যত বেশি কালো জাদু করছিল, মহিলার অবস্থা তত বেশি খারাপ হচ্ছিল, আর ধীরে ধীরে সেই মহিলাটি মারা যায়। মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে চুল। আসলে এটি সায়দার প্রতিশোধ ছিল। যে যে তার সাথে এমনটা করেছে তাদের উপরে এখন সায়দা প্রতিশোধ নিতে শুরু করেছে। রিচুয়াল শেষ হওয়ার সাথে সাথে সায়দার মুখ দিয়েও চুল বেরিয়ে আসে। এই চুলগুলো হলো গল্পের শুরুতে তুলে নেওয়া সেই লাশের চুল, যে চুলের মাধ্যমে এই সকল কালো জাদু সম্পূর্ণ করা হচ্ছিল। কবিরাজ তাকে জিজ্ঞাসা করে যে সায়দার প্রতিশোধ কি শেষ হয়ে গেছে? সায়দা বলে, না, এখন একজন বাকি আছে যার উপর সে প্রতিশোধ নিতে চায়। তখন কবিরাজ তাকে পুনরায় সেই লাশের চুল খেতে দেয়। অন্যদিকে আমরা আদিতকে দেখি যে আলমারির ভেতরে টাকা খুঁজছিল। এ সময় তার বাবা এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে যেন কোনোভাবেই থামে না। সে বাড়ির দলিলপত্র সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, আর সে বলে আগের এতগুলো টাকা নিয়েও কি তার আত্মার শান্তি হয়নি? এতে আদিত বলে সে এই বিয়ে করেই ছাড়বে। তার বাবা তাকে বোঝাতে থাকে এই সবকিছু ওই সায়দার কারণে হচ্ছে, সে এক অভিশপ্ত নারী। এটা শুনে আদিত তার বাবাকে অবিশ্বাস করতে থাকে। এত কিছু বলা সত্ত্বেও সে তার বাবাকে ধাক্কা দিয়ে সে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই তার শরীরের ভেতরে অদ্ভুত কিছু একটা ঘটতে শুরু করে। ধীরে ধীরে সে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়, আর তার চিৎকার শুনেই বাইরে থাকা কবর পরিষ্কার করার লোকগুলো বাড়ির ভেতরে চলে আসে। তাদের সামনেই আদিত মারা যায়, আর ধীরে ধীরে তার মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে সেই চুল। আসলে সায়দা আদিতকে বিয়ে করতে চাচ্ছিল না, মূলত তার ওপরে প্রতিশোধ নিতে চাচ্ছিল। ছেলের লাশ সামনে পড়ে থাকতে দেখে তার বাবা মা খুবই কষ্ট পায়। অর্থাৎ সায়দা যখনই ওই লাশের চুল খেয়ে ফেলে তখনই এই ভয়ঙ্কর রিচুয়াল হয়, আর যখন তার প্রতিশোধ শেষ হয়ে যায় তখনই তারও মুখ দিয়ে চুল বেরিয়ে আসে। এরপরে আমরা আলদুকে দেখি। আলদু আরামে ঘুমাচ্ছিল, তখনই কেউ একজন তার গলা টিপে ধরে, কিন্তু যখনই সে উঠে বসে আশেপাশে কাউকেই দেখতে পায় না। এমন সময় সে পাশের ঘর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। যেখানে যাওয়া মাত্রই সে সেখানে সায়দাকে দেখতে পায়, আর তার হাতে আলদুর মৃত সন্তান ছিল, যেটা দেখে আলদুর যেন হোশ উড়ে যায়। সে তার মেয়ের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু আসলে আলদু সবকিছু তার স্বপ্নে দেখছিল। ওটা মাত্র সে সবার প্রথমে তার মেয়েকে দেখতে যায়। এদিকে আমরা তার মেয়ে তারাকে দেখি, যাকে সায়দা সেই অদ্ভুত চুল লাগানো পুতুলটি তাকে দেয়। পুতুলটি দিয়েই সে সেখান থেকে চলে যায়। ওদিকে আল্লু তার মেয়ের ঘরে গিয়ে মেয়েকে খুঁজে পায় না। দ্রুত তারা বাইরে এসে দেখে তাদের মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর তার হাতে পুতুলটি দেখে জিজ্ঞাসা করে যে এই পুতুলটি তাকে কে দিল। মেয়েটি বলে এটি এক আন্টি তাকে দিয়েছে। বিষয়গুলো সে খুব একটা গুরুত্ব দেয় না, আর তাই সকলকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ওদিকে আমরা মায়েরাকে দেখি, যার হাতেও ঠিক একই রকম পুতুল ছিল, আর এই পুতুলের মাথায় যে চুল ছিল সেগুলো ওই লাশের চুল ছিল। অর্থাৎ আলডোর সামনেও রয়েছে ঘোর বিপদ। এদিকে রাতে আমরা আলডোর স্ত্রী রাতিকে দেখি, যে তার মেয়ের দাঁড়ার কাছে যায়। ধীরে ধীরে সে তার মেয়েকে ঘুম থেকে উঠায়। এমন সময় আলডোর ঘুম ভেঙে যায়, আর সে লক্ষ্য করে তার স্ত্রী রাতি সেখানে নেই। ভয়ঙ্কর কিছু একটা আভাস পেয়ে সে তার মেয়ের ঘরের দিকে আসে, যেখানে মা মেয়ের গলা চেপে ধরেছিল। আলডো দ্রুত তাকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রাতির ভেতরে যেন কোনো এক অস্বাভাবিক শক্তি ভর করেছে। সে নিমিষেই আলডোকে দূরে ছুঁড়ে ফেলে। আসলে রাতি ওই পুতুলের কারণে বসে চলে এসেছে। দেখতে দেখতেই রাতি নিজের হাতে তার মেয়েকে শেষ করে ফেলে, যেটা দেখে আলডো অনেক কষ্ট পায়। আসলে সে যা স্বপ্নে দেখেছিল সেটা এখন সত্যি হয়ে গেছে। এর কিছুক্ষণের মধ্যে অদ্ভুত কিছু চুল রাতিকে জড়িয়ে ফেলতে শুরু করে, আর তার গলা পেঁচিয়ে তাকেও সেখানে শেষ করে দেয়। নিজের পরিবারকে নিমিষে শেষ হতে দেখে আলডো ভেঙে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখি আলডো তার স্ত্রী ও সন্তানের কবরের পাশে বসেছিল, আর তার পাশে তার বন্ধু। আলডো তাকে বলতে থাকে যে সে যা কিছু শুরু করেছিল এখন সময় হয়েছে সেগুলো শেষ করার, কেননা তার পরিবার অদ্ভুতভাবে মারা গিয়েছিল। এরপর সে তার বন্ধুকে নিয়ে আদিতের বাড়িতে গিয়ে আদিতকে ডাকতে থাকে, কিন্তু কেউই যেন সাড়া দিচ্ছিল না। এজন্য সে নিজে থেকে বাড়ির ভেতরে ঢুকে যায়, যেখানে গিয়ে সে লক্ষ্য করে পুরো বাড়ি ফাঁকা পড়ে আছে। কিছু ভেতরে যেতে আদিতের মাকে দেখতে পায়, যে এখন হুইল চেয়ারে ছিল। সে আদিতের মাকে ডাকতে শুরু করে। আদিতের মা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে।
যে সে মরতে চায় না, সে মরতে চায় না। আল্লু তাকে বলে যে সে আদিতের বন্ধু আল্লু। এটা শোনা মাত্রই আদিতের মায়ের আত্মায় যেন পানি আসে। আর পাশের ঘরে আমরা দেখি আদিতের বাবাকে, যে পুরোপুরি পাগল হয়ে গেছে। আদিত যখন থেকে মারা গিয়েছিল তারপর থেকেই তার বাবার এ অবস্থা। আর সে প্রতিনিয়তই বলতো যে সে আদিতের বিয়ে করাবে। আল্লু তাকে জিজ্ঞাসা করে এ সব কিছু হলো কিভাবে। সে জানে যে এ সব কিছু করেছে এক শয়তান। যখন থেকে আদিতের মৃত্যু হয়েছে তখন থেকে সে প্যারালাইজড হয়ে গেছে, আর তার স্বামী পাগল। আল্লু অবাক হয়ে যায়, কেননা আদিতের মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানতো না। এ সময় আদিতের মা সব ঘটনা তাকে খুলে বলে, এমনকি সাইদার ব্যাপারটাও তাকে বলে। এরপর আল্লু সোজা সাইদার বাড়িতে চলে যায়, কেননা সে জানতো মায়েরা সাইদার পরিবারেরই একজন। আল্লু এসে মায়েরাকে ডাকতে শুরু করে। মায়েরা উঠে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সাইদা বলে সে নিজে গিয়ে কথা বলবে। এরপর সে আল্লুর কাছে আসলে আল্লু বলে যে সে মায়েরার সাথে দেখা করতে চায়। এখানে সাইদা বলে সে তার মতো বিশেষ ঘাতকের সাথে মায়েরার দেখা করতে দেবে না, সে তার বোনের ফায়দা নিয়েছে। এটা শুনে সে জোর করে ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সাইদা তাকে থামিয়ে বলে সে যেন এখান থেকে চলে যায়, কখনো যেন এখানে না আসে। আর যদি সে এখানে এক পাওয়া গায় তাহলে তার সামনে কি আছে সে নিজেও জানে না। এগুলো কথা শুনে আল্লুর বন্ধু তাকে সেখান থেকে নিয়ে আসে, আর বাইরে এসে তাকে বলতে থাকে মায়েরার বাড়ির ভেতরে অস্বাভাবিক কিছু তো হচ্ছে। তাদের কথা সেখানে লুকিয়ে থাকা সেই কবরের কর্মীগুলো শুনে ফেলে, যাদেরকে আলু ও তার বন্ধু ধরে ফেলে। আর তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কেন তাদের পিছু নিচ্ছে। এখানে তারা এটা জানে যে তারা তো তাদের কোনো পিছুই করছে না, তারা মূলত কবরস্থানে কাজ করে, বরং তারা সাইদাকে লক্ষ্য করছিল। আর এটা বলে যে সাইদা এখন অনেক বিপজ্জনক হয়ে গেছে, আর সে কোনো সাধারণ মেয়ে নয়, যে বিষয়টি পুরো গ্রামের মানুষ জানে। এগুলো শুনে আল্লু তাদেরকে বলে রাতে গ্রামের পুরো মানুষকে সাথে করে আদিতের বাড়িতে আসতে। রাতে আল্লু আদিতের বাড়িতে ছিল। এতক্ষণে গ্রামের সকলে সেখানে পৌঁছে গেছে, যেখানে সকলে আলোচনা করছিল যে গ্রামের অনেকেই সাইদার কালো জাদুর শিকার হয়েছে। আর সেটা এখন থেকে নয়, বরং অনেক আগে থেকে এগুলো ঘটে আসছে। তারা এটাও জানায় যে গ্রামের মধ্যে অনেকেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল, যার কারণ হলো সাইদা ও এক কবিরাজ, যার নাম হলো আজাং। এরই মাঝে হঠাৎ করে সেখান থেকে একজন লোক অস্বাভাবিকভাবে সেখানে পড়ে যায়। ধীরে ধীরে আরও কয়েকজন অস্বাভাবিক আচরণ করতে থাকে। আলুকেও যেন কিছু একটা ভর করেছে। সে অস্বাভাবিকভাবে বাইরের দিকে হাঁটতে থাকে। সে ধীরে ধীরে ব্রিজের কাছে এসে সেখান থেকে ঝাঁপ দিতেই যাবে, তখন তার বন্ধু এসে তাকে থামায়। আল্লু বুঝতেই পারছিল না যে সে এখানে এলো কিভাবে। অবস্থা খারাপ হতে দেখে তারা সকলে মিলে কবিরাজ আজাংয়ের বাড়ি যায়। এমন অবস্থা দেখে আজাং বুঝে যায় যে তার পরিস্থিতি কি হতে চলেছে। এ অবস্থায় সাইদাও তার সাথেই ছিল। তখনই আলুর বন্ধু ভেতরে ঢোকে যেন সে আজাংকে ধরতে পারে, কিন্তু আজাং উল্টো তাকে ছুরি দিয়ে আঘাত করে, আর সে আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। আর তারপরে আজাং নিজে থেকে বাইরে বেরিয়ে আসে, আর সে সাইদার গলায় ছুরি ধরেছিল। এরপর সে বলতে থাকে যে সে একা শেষ হবে না, সে তাকে নিয়ে শেষ হবে। এটা বলতে বলতে সে সাইদাকে মেরে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ব্রিজের মাঝে আসতেই লোকগুলো তাকে ঘিরে ফেলে। এখানে আজান তাদেরকে বলে তারা তাকে ধরতে পারবে না। এটা বলে সে সেখান থেকে ছাপ দেয়, যার জন্য সে নিচে পড়ে সেখানে মারা যায়। এর পরের দৃশ্যে আমরা মায়রাকে দেখি। এখানে আমরা অদ্ভুত একটি রহস্য জানতে পারি। সেটা হলো সাইরা যা করছিল সেগুলো তেমন কিছুই ছিল না। মূলত সেই লাশের চুল চুরি করা, এমনকি ভয়ঙ্কর সে কালো জাদুর পেছনে মূলত হাত ছিল মায়রার। ছোট থেকে সাইদা মায়রার সাথে খুবই বাজে ব্যবহার করত, কেননা মায়রা ছিল এতিম। আর আমরা এটাও জানতে পারি যে সাইদা মারা যাওয়ার ফলে মায়রা বিন্দুমাত্র অনুতপ্ত হয়নি। ছোটবেলায় সাইদার বাবা হঠাৎ করেই মারা যায়, যার কারণ কেউই জানতো না। কিন্তু মারা যাওয়ার আগে সে সাইদার জন্য একটি চিঠি লিখে গিয়েছিল, যার ভেতরে লেখা ছিল সাইদার মুখের ক্ষত সে ঠিক করতে পারবে না, কিন্তু সে যখন বড় হয়ে যাবে তখন তাকে তার বাবার বন্ধুকে খুঁজে বের করতে হবে, যে ছিল কবিরাজ আজাং, আর সেই তার ক্ষত সারিয়ে তুলতে পারবে। সেই চিঠিটি সাইদার বাবা মায়রাকে দিয়েছিল, আর মায়রা সাইদাকে। গল্পের একদম শেষে আমরা দেখি মায়রার হাতে যে পুতুলটি ছিল তার ভেতরে একটি আত্মা চলে এসেছে, যে ধীরে ধীরে মায়রার পেছনে চলে আসে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।